Hello students, today in this class I will explain the answers of most important 25 objective MCQs from the topic blood group and blood coagulation. So welcome in your favorite YouTube channel Simplified Biology. My dear students, the very first questions is the antibodies found in blood group A. তো আজকের ক্লাসে আমরা ব্লাড গ্রুপ আর ব্লাড কোয়াগুলেশন টপিক থেকে মোস্ট ইম্পর্টেন্ট 25 অবজেক্টিভ এমসিকিউস কিছু কোশ্চেন্স এবং তার অ্যান্সার্স নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করছি। ওকে, তো দ্য ফার্স্ট কোশ্চেন যেটা নিয়ে আজকে আমরা শুরু করলাম সেটা হচ্ছে দি অ্যান্টিবডিজ ফাউন্ড ইন ব্লাড গ্রুপ এ। ওকে, অ্যাকচুয়ালি ব্লাড গ্রুপ এ মিনস যেখানে আরবিসি বা রেড ব্লাড সেলস এবং রেড ব্লাড সেলসের যেটা মেমব্রেন, ওকে, রেড ব্লাড সেলসের যেটা মেমব্রেন, এই মেমব্রেনের মধ্যে কিছু অ্যান্টিজেনিক মেমব্রেন প্রোটিনস পাওয়া যায় and those antigenic membrane proteins are known as A antigen. Okay, but in the blood plasma, okay, যাদের ব্লাড গ্রুপটা অ্যাকচুয়ালি এ গ্রুপ, তাদের যেটা ব্লাড প্লাজমা contains a special type of antibodies which can react with B antigen. এটা অবশ্যই মনে রাখবে, এ গ্রুপের যেটা ব্লাড সেখানে আরবিসি মেমব্রেনের মধ্যে যেটা অ্যান্টিজেনিক মেমব্রেন প্রোটিন পাওয়া যাবে, দ্যাট ইজ এ অ্যান্টিজেন, but their blood plasma contain a special kind of antibody which can react with B antigen. So this type of antibody which can react with B antigens are called anti-B antibody. Okay, so the correct answers of this question should be anti-B antibody. Okay, similarly যেখানে ব্লাড গ্রুপ বি গ্রুপের যেটা ব্লাড, সেখানে আরবিসি মেমব্রেনের মধ্যে যেটা অ্যান্টিজেনিক মেমব্রেন প্রোটিন পাওয়া যাবে সেটা পাওয়া যাবে বি অ্যান্টিজেন, and their plasma contains a special kind of antibody called the anti-A antibody which can react with the A antigen. Okay, তো ঠিক আছে, তো এটা কারেক্ট অ্যান্সার অনলি 45.8% তোমরা করেছো। তো যারা অ্যাকচুয়ালি এখানে মিস্টেক করেছো, ডোন্ট ওয়ারি, ঠিক আছে, চিন্তা করার কিছু নেই। যারা এখানে ভুল করেছো, যারা এই পার্সেন্টেজের মধ্যে তোমরা আছো, তাদেরকে আরো অল্প পড়াশোনা করতে হবে, ঠিক আছে, আরো অল্প তোমাদের স্টাডি করতে হবে, আর ডেইলি যেটা আমি ক্লাস করছি সেই ইনফরমেশনস গুলির উপর কিন্তু সেগুলো নোট করে নিতে হবে। ওকে, ওকে, এবার আমরা সেকেন্ড কোশ্চেন্সে চলে যাই। সেকেন্ড কোশ্চেন্স আসছিল ব্লাড গ্রুপ ও ইজ ক্যারেক্টারাইজড বাই, ইয়েস, আমারও ব্লাড গ্রুপটা ও গ্রুপ। ওকে, তো ও গ্রুপের যেটা ব্লাড, এর ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি আছে? ও গ্রুপের যেটা ব্লাড, সেখানে আরবিসি যেটা আছে রেড ব্লাড সেলস, এর মেমব্রেনের মধ্যে কোনো ধরনের এ অথবা বি কোনো অ্যান্টিজেনিক মেমব্রেন প্রোটিনস আমরা আরবিসির মধ্যে পাই না, নাম্বার ওয়ান। বাট দি ব্লাড প্লাজমা, ঠিক আছে, যাদের ব্লাড গ্রুপটা ও গ্রুপ, যেমন আমার ব্লাডটা ও গ্রুপের ব্লাড, তো আমার ব্লাডের যেটা ব্লাড প্লাজমা, এর মধ্যে কিন্তু দু ধরনের স্পেশাল অ্যান্টিবডিজ পাওয়া যায়। এক ধরনের অ্যান্টিবডি হুইচ ক্যান রিয়াক্ট উইথ এ অ্যান্টিজেন কল দি অ্যান্টি এ অ্যান্টিবডি, আরেক ধরনের অ্যান্টিবডিজ পাওয়া যায় হুইচ ক্যান রিয়াক্ট উইথ অ্যান্টি বি অ্যান্টিবডি। সো these are the characteristic features of O group. তা ও গ্রুপের যেটা ব্লাড, সেখানে আরবিসি মেমব্রেনের মধ্যে কোনো এ অথবা বি অ্যান্টিজেনিক মেমব্রেন প্রোটিন আমরা পাবো না, but their blood plasma contains both the type of antibodies which can react with A antigen as well as with B antigen.
তাহলে ও গ্রুপের ব্লাডের ব্লাড প্লাজমার মধ্যে আমরা দু ধরনের অ্যান্টিবডি পাচ্ছি, অ্যান্টি এ অ্যান্টিবডি অ্যান্ড অ্যান্টি বি অ্যান্টিবডি। সো আই থিঙ্ক দ্য কারেক্ট অ্যান্সার শুড বি দ্য লাস্ট ওয়ান, বোথ সি অ্যান্ড ডি। কারণ সি তে বলা হয়েছে absence of both antigen A and B. Yes, this is one of the important characteristic features of O group. O গ্রুপের ব্লাডের মধ্যে কোনো A বা B অ্যান্টিজেন থাকে না। and the fourth অপশনে বলা হয়েছে both anti A and anti B antibody present. Yes, যাদের ব্লাড গ্রুপ O গ্রুপ তাদের ব্লাড প্লাজমার মধ্যে দু ধরনেরই অ্যান্টিবডিজ থাকে। So both C and D, both C and D are the correct options. Okay, so D last one is the right, কারণ এখানে C আর D দুটাকে ইনক্লুড করা হয়েছে। ওকে, ঠিক আছে, চলো দেখা যাক 3 নম্বর কোশ্চেনটা কি আসছে। These are the most important questions and can be asked in your coming NEET examinations. সেই হিসাবে তোমরা প্রিপারেশনস নিবে। ওকে, নাও কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে বলা হয়েছে under these circumstances an antigen antibody reaction will occur. ওকে, ঠিক আছে, চলো দেখা যাক ফার্স্ট অপশন কি বলেছে আগে দেখে নিই। ফার্স্ট অপশনে বলেছে যে একটা ব্যক্তি তার ব্লাড গ্রুপ এ, কিন্তু ওকে ব্লাড দেওয়া হয়েছে ও টাইপের। ঠিক আছে, যে একটা ব্যক্তি এ পারসন, ঠিক আছে, যার ব্লাড গ্রুপ এ কিন্তু তাকে ব্লাড দেওয়া হচ্ছে ও গ্রুপের, তো এখানে কি কোনো অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হবে? না, এখানে কোনো চান্স নাই, এখানে কোনো ধরনের রিয়াকশন হওয়ার চান্স নেই। কারণ ও গ্রুপের ব্লাডটা হচ্ছে ইউনিভার্সাল ডোনর। ও গ্রুপের ব্লাড আমি যে কোনো গ্রুপে দিতে পারি, কাজে ও গ্রুপের ব্লাডকে এ গ্রুপে দেওয়া যেতে পারে। ওকে, সেকেন্ড অপশনটাতে চলে যাচ্ছি আমরা। সেকেন্ডটাতে বলেছে পার্সনের ব্লাডটা হচ্ছে এ বি গ্রুপের এবং তাকে ও গ্রুপের ব্লাড দেওয়া হয়েছে, তো এখানে কি কোনো অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হবে? না, এখানেও কোনো চান্স নাই, কারণ অল্প আগে আমি বলেছি ও গ্রুপটা হচ্ছে ইউনিভার্সাল ডোনার। এই গ্রুপের ব্লাড তুমি যে কোনো গ্রুপে দিতে পারো, ব্লাডটা রিজেক্ট হবে না, ইমিউনোলজিক্যাল রিজেকশন হবে না। এবার 3 নম্বর অপশনে বলা হচ্ছে, 3 নম্বরটাতে আমরা যাচ্ছি। ওকে, 3 নম্বর। থার্ড নম্বরে বলা হয়েছে ও গ্রুপের ব্লাড কিন্তু তাকে এ গ্রুপের ব্লাড দেওয়া হয়েছে। ওকে, সো দ্য থার্ড অপশন যেটা আছে, এই সিচুয়েশনে একমাত্র অ্যান্টিজেন আর অ্যান্টিবডি রিয়াকশন হতে পারে। কারণ ও গ্রুপের ব্লাড এটা তুমি দিতে পারো সব গ্রুপকে, কিন্তু ও গ্রুপের ব্লাড ও একমাত্র ও গ্রুপের ব্লাড ছাড়া অন্য কোনো গ্রুপের ব্লাড ও একসেপ্টই করবে না। কারণ ও গ্রুপের ব্লাডের মধ্যে দু ধরনেরই অ্যান্টি এ অ্যান্ড অ্যান্টি বি অ্যান্টিবডিস আছে, কাজে তুমি কোনো অন্যান্য কোনো গ্রুপের ব্লাডই তুমি ও গ্রুপে দিতে পারবে না, দিলেই সেখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনস হবে। ঠিক আছে, এন্ড দ্য থার্ড অপশন দেওয়া আছে ব্যক্তিটার ব্লাড গ্রুপ হচ্ছে তোমার এবি আর তাকে ব্লাড দেওয়া হয়েছে বি। ঠিক আছে, তো এখানেও কোনো ধরনের অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হবে না। সো দ্য অনলি রাইট অ্যান্সার ইজ দ্য 3 নাম্বারটা, অর্থাৎ টাইপ ও ব্লাড কিন্তু তাকে দেওয়া হয়েছে এ গ্রুপের ব্লাড। এই সিচুয়েশন অ্যাকচুয়ালি অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হবে। তো মনে রাখবে ব্লাড গ্রুপ 4 ধরনের আছে, তার মধ্যে ও গ্রুপের ব্লাডটা হচ্ছে ইউনিভার্সাল ডোনার, কারণ ও গ্রুপের ব্লাডের মধ্যে কোনো ধরনের এ বা বি অ্যান্টিজেন থাকে না, কাজে এটা যে কোনো গ্রুপে দেওয়া যেতে পারে। কিন্তু ও গ্রুপের ব্লাড অন্যান্য কোনো গ্রুপের ব্লাড কেউ নিতে পারবে না, কারণ ও গ্রুপের ব্লাডের প্লাজমার মধ্যে দু ধরনের অ্যান্টিবডিস আছে, যেটা যে কোনো অন্যান্য গ্রুপের ব্লাডকেও রিজেক্ট করতে পারে। ওকে, এনিওয়ে, এবার আমরা চলে যাই 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে এ হিউম্যান ব্লাড টাইপ ইন এবিও ব্লাড গ্রুপ আর আইডেন্টিফাইড বাই। এই যে এবিও ব্লাড গ্রুপ, তো এবিও যেটা ব্লাড গ্রুপ সিস্টেম ওয়াজ ডিসকভার্ড বাই ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনার। তো কারো ব্লাড গ্রুপ যখন ডিটেক্ট করা হয় তখন অ্যাকচুয়ালি সেটা কি করে ডিটেক্ট করানো হয়? কারো ব্লাড গ্রুপ যখন আমরা ডিটেক্ট করি, ঠিক আছে, পরীক্ষা করে বের করি যে তার ব্লাডটা কোন গ্রুপের, তখন অ্যাকচুয়ালি সেখানে কি টেস্ট করা হয়?
সেখানে টেস্ট করা হয় অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন। তো কেমন করে ব্লাড গ্রুপকে ডিটেক্ট করা হয়, ঠিক আছে, সেটা নিয়ে কোনো এক সময় আমি একটা অ্যাডিশনাল ক্লাস একটা আমি দিয়ে দিব তোমাদেরকে। ওকে, যে এ গ্রুপ, বি গ্রুপ, এ বি ও, এরকম বিভিন্ন ব্লাড গ্রুপকে আমরা কি করে ডিটেক্ট করতে পারি, কারো ব্লাড গ্রুপ কি সেটাকে কি করে আমরা জানবো, তার জন্য অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন করানো হয়। তো প্রসেসটা সম্পর্কে আমরা আলোচনা করব পরে, কিন্তু এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে দিস ওয়ান। ওকে, এটা মনে রাখবে কারেক্ট অ্যান্সার। এবার আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন হচ্ছে 5 নম্বর। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি বলা আছে ইফ ইওর ব্লাড টাইপ এ প্লাস ইট মিনস ইওর ব্লাড হ্যাভ। আচ্ছা, তো কারো ব্লাড যদি এ প্লাস টাইপের হয়, এটার মানেটা কি? ঠিক আছে, এর অর্থ হচ্ছে এ প্লাস টাইপ ব্লাড, অর্থাৎ এ প্লাস, এ পজিটিভ ব্লাড, এটার অর্থটা হচ্ছে যে এই ধরনের ব্লাডে আরবিসি যেটা মেমব্রেন, এখানে এ অ্যান্টিজেন আছে। ওকে, সো দিস আর দ্য এ অ্যান্টিজেন। কিন্তু এখানে তো এ পজিটিভের কথা বলা হয়েছে না। এটার অর্থ হচ্ছে এ অ্যান্টিজেন ছাড়াও এখানে আরবিসি মেমব্রেনের মধ্যে অ্যাডিশনাল আরএইচ অ্যান্টিজেনও আছে। কাজে এখানে আমরা কি পাবো? আরএইচ অ্যান্টিজেনটাও পাবো। ওকে, তো এ পজিটিভ ব্লাড মিনস এই ধরনের ব্লাডে দু ধরনের অ্যান্টিজেনিক মেমব্রেন প্রোটিনস আছে, এ অ্যান্টিজেন আর সাথে কি আছে, আরএইচ অ্যান্টিজেনও থাকবে। সো দ্য কারেক্ট অ্যান্সার শুড বি বোথ অ্যান্টিজেন এ অ্যান্ড আরএইচ অ্যান্টিজেন অন দি মেমব্রেন অফ আরবিসি। যে এ পজিটিভ ব্লাড মিনস, এর অর্থটা কি? এর অর্থটা এটাই যে এই ধরনের ব্লাডে দু ধরনেরই অ্যান্টিজেনিক মেমব্রেন প্রোটিন থাকবে অন দি মেমব্রেন অফ আরবিসি, একটা এ অ্যান্টিজেন আর একটা কি থাকবে, বি অ্যান্টিজেন। ওকে, ঠিক আছে, চলো এখন চলে যাই আমরা 6 নম্বর প্রশ্নতে, কোশ্চেন নাম্বার 6। ওকে, 6 নম্বর কোশ্চেনে বলা হয়েছে এবিও ব্লাড গ্রুপ ওয়াজ ডিসকভার্ড। এই যে আমরা হিউম্যান ব্লাডটাকে যে 4টা ভাগে আমরা পেয়েছি, এ বি, এ বি এন্ড ও, এটা কার আবিষ্কার ছিল, কার খোঁজ ছিল? আমি বারবার তোমাদেরকে ক্লাস করানোর সময় বলেছিলাম যে ইট ওয়াজ ডিসকভার্ড বাই ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনার। ইয়েস, 100% অফ ইউ কারেক্টলি মেক ইউর অ্যান্সার কারেক্ট। ওকে, তোমরা একদম সবাই এটা অ্যান্সার কারেক্ট করেছো অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্যাট। তো এটার অ্যান্সারটা মনে রাখবে, ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনার। এবার আমরা চলে যাই কোশ্চেন নাম্বার 7-এ। 7 নম্বর কোশ্চেনটাতে বলা হয়েছে দ্য আরএইচ ফ্যাক্টর ওয়াজ ফার্স্ট আইডেন্টিফাই ইন দ্য আরবিসি অফ। দেখো আরএইচ ফ্যাক্টর যেটা আছে, ঠিক আছে, এটা একটা অ্যান্টিজেনিক মেমব্রেন প্রোটিন, বাট দিস অ্যান্টিজেনিক মেমব্রেন প্রোটিন ওয়াজ ফার্স্ট discovered in the blood of rhesus monkey by Dr. Karl Landsteiner and Weiner. কিন্তু এই যেটা RH factor which was discovered from the blood of rhesus monkey, but this RH factor is also found in some pupils. মানুষের মধ্যেও কিছু মানুষ আছে যাদের ব্লাডের মধ্যে RH ফ্যাক্টরটা পাওয়া যায়, আর তাদের ব্লাডটাকে তখন বলা হবে এ পজিটিভ, এ বি পজিটিভ, ও পজিটিভ। আর যাদের ব্লাডের মধ্যে আরএইচ অ্যান্টিজেনটা থাকে না, যেমন আমার নাই, আমার ব্লাডটা অ্যাকচুয়ালি ও গ্রুপের কিন্তু আরএইচ অ্যান্টিজেনটাও নাই, তখন বলা হবে কি, বলা হবে ও নেগেটিভ। কারো ব্লাড গ্রুপ যদি ও হয়, তার মানে এ বি কোনো অ্যান্টিজেনই নাই কিন্তু আরএইচ অ্যান্টিজেনটা আছে, তখন বলা হবে ও পজিটিভ। ওকে, যাই হোক, তো এই যেটা রেসাস মাঙ্কি, এর আরবিসির মধ্যে সবচেয়ে সবার প্রথম এই তোমার আরএইচ ফ্যাক্টরটাকে খোঁজ করা হয়। আর কে খোঁজ করেছিলেন? বিজ্ঞানী ডাক্তার কার্ল ল্যান্ডস্টেইনার অ্যান্ড ওয়াইনার। ওকে, এবার আমরা চলে যাই নেক্সট কোশ্চেন নাম্বার 8। দ্য ইউনিভার্সাল ডোনার ইজ, ব্লাড তো 4 প্রকারের আছে, একটা হচ্ছে এ, একটা বি, একটা এ বি, একটা ও। এর মধ্যে ইউনিভার্সাল ডোনার ব্লাড কোনটা? কোন টাইপের ব্লাডটাকে আমি সব গ্রুপে দিতে পারি? অল্প আগে আমি এটা অ্যান্সার বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে ও গ্রুপ। তো ও গ্রুপের ব্লাডটাকে বলা হবে ইউনিভার্সাল ডোনার।
কারণ ও গ্রুপের ব্লাডের মধ্যে কোনো ধরনের অ্যান্টিজেনিক মেমব্রেন প্রোটিন থাকে না, না এখানে এ অ্যান্টিজেন আছে না বি অ্যান্টিজেন আছে, যার জন্য আমরা ও গ্রুপের ব্লাডটা যে কোনো গ্রুপে দিতে পারি। তাতে ও গ্রুপের ব্লাডটা কখনো রিজেক্ট হবে না, ইমিউনোলজিক্যাল রিজেকশন হবে না, সেখানে কোনো অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশনস হবে না। ওকে, আর ইউনিভার্সাল অ্যাকসেপ্টর কোন গ্রুপটাকে বলা হয়, সেটা হচ্ছে এবি গ্রুপ। ওকে, কোশ্চেন নাম্বার 9 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, দি ইরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস ইজ এ কাইন্ড অফ ডিজিজ কজ ডিউ টু, এখানে স্টিল বার্থ জন্ম হয়, মরা বাচ্চার জন্ম হয়। অনেক সময় বাচ্চার জন্মের থেকে বাচ্চার শরীরে কোনো ব্লাড থাকে না, এরকম বাচ্চা সাধারণত বাঁচে না। আর এই রোগটাকে বলা হয় ইরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এটার কারণ হচ্ছে এটা, ঠিক আছে, বাচ্চাটা যখন মার গর্ভে বড় হতে থাকে, সে বাচ্চাটার ব্লাড যদি আরএইচ অ্যান্টিজেন যুক্ত ব্লাড হয়, আর মার ব্লাডের মধ্যে যদি অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি পাওয়া যায়, তাহলে মার ব্লাডের থেকে অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি সেটা প্ল্যাসেন্টা হয়ে মার গর্ভে যেটা ফিটাস ডেভেলপড হচ্ছিল তার শরীরে চলে যাবে, এবং যেটা ফিটাস ওর বডিতে আরএইচ অ্যান্টিজেন যুক্ত যেটা ব্লাড ফর্মেশন হয়, অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি গিয়ে তার সঙ্গে বিক্রিয়া করে, রিয়াকশন করে এবং ব্লাডটাকে নষ্ট করে দেয়। তো এই রোগটাকে বলা হয় ইরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এখানে স্টিল বার্থ জন্ম হয়, অর্থাৎ মরা বাচ্চা জন্ম হয়, বাচ্চাগুলি যেগুলি জন্মায় তার শরীরে জন্মের থেকেই কোনো ব্লাড থাকে না। তো এই রোগের কারণ হচ্ছে আরএইচ অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি রিয়াকশন। ওকে, এটা মনে রাখবে। আর এই সম্পর্কে ক্লাসও আমি করে দিয়েছি। আর দেখো এখানে মাত্র 70.8% তোমরা কারেক্টলি অ্যান্সার করেছো, বাকিরা যারা পারো নাই, ঠিক আছে, মন খারাপ করার কিছু নেই। তোমরা অল্প স্টাডি পড়াশোনা যে আমরা করছি না, এখানে খুব একটা মেহনত করতে লাগে না, খুব মেহনতের দরকার নেই, খুব পরিশ্রম করে পড়াশোনা করার দরকার নেই। খুশি খুশি খুশিতে পড়াশোনা করো, পড়াশোনাটা খুব খুশি মনে হতে লাগবে, ঠিক আছে। ওই মেহনত পরিশ্রম খুব করা নো নিড। তুমি যেটাই পড়াশোনা করবে খুব আনন্দের সঙ্গে করো, খুশি মনে করো, ঠিক আছে, তাহলে ভালো লাগবে। আর তখন সেটা তোমার মেহনত বা পরিশ্রম বলেও মনে হবে। বুঝতে পেরেছো? তাহলে যারা ধরো এই পার্সেন্টেজের মধ্যে আছো, যারা এই সহজ প্রশ্নের উত্তরটা দিতে পারো না, কারণ এটা নিয়ে আমি ক্লাসও তোমাদেরকে করে দিয়েছি, কিন্তু আজকে তোমরা পরীক্ষায় এটা ঠিক অ্যান্সার দিতে পারো। অনলি 70.8% তোমরা কারেক্টলি অ্যান্সার করেছো। তার মানে কি, এটা অর্থ এটাই যে বাকিরা, অর্থাৎ এখানে যারা আছো তোমরা, তোমাদের ঠিক পড়াটা হচ্ছে না। দেখো তোমরা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, নিট হচ্ছে ওয়ান অফ দ্য টাফ এন্ট্রান্স এক্সামিনেশনস, ঠিক আছে। তো এই জন্য আমি মেহনতের সঙ্গে পড়াশোনা করো, খুব পরিশ্রম করো, আমি সেটা বলবো না। আমি বলবো খুশিতে পড়াশোনা করো, যা পড়াশোনা করবে আনন্দতে পড়াশোনা করো, ঠিক আছে, স্টাডি করো, দেখবে সাকসেস হবে। তো নেক্সট কোশ্চেনে আমি চলে যাই, সেটা হচ্ছে both the parents are of O group, then what will be the group of, আচ্ছা আগের কোশ্চেনটা কি ছিল, ও ইরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ওকে, এবার তাহলে আমরা 10 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। 10 নম্বর কোশ্চেনে বলেছে দি বোথ প্যারেন্টস আর অফ ও গ্রুপ, অর্থাৎ ফাদার অ্যান্ড মাদার দুইজনই ও গ্রুপে, তাহলে তাদের বাচ্চা কি গ্রুপ হবে? তাহলে জেনে রাখো, মা বাবা দুইজনেই যদি ও গ্রুপের হয়, তাহলে তাদের বাচ্চা সবসময় ও গ্রুপেরই হবে, তাছাড়া অন্য কোনো বিকল্প নেই। এখন ফাদার যদি এ গ্রুপের হয়, মাদার যদি ও গ্রুপের হয়, তাহলে বাচ্চার ব্লাড গ্রুপ কি কি হওয়ার পসিবিলিটিস আছে। এনিওয়ে, এই সমস্ত বিষয়ে আমরা একটা নেক্সট ক্লাস করব, সেখানে দেখব আমরা কি করে ব্লাড গ্রুপের ইনহেরিটেন্স হয়, ঠিক আছে, ব্লাড গ্রুপ প্যারেন্টাল জেনারেশন থেকে কি করে ইনহেরিটেন্স হয় সেটা নিয়ে অবশ্যই আমি একটা পরবর্তীতে ক্লাস দিব। তবে এটা তোমরা মনে রাখো, বাবা মা অর্থাৎ ফাদার অ্যান্ড মাদার দুজনেই যদি ও গ্রুপ হয়, তাহলে বাচ্চা সব সময় কিন্তু ও গ্রুপেরই হবে, তাছাড়া বিকল্প অন্য কোনো গ্রুপ হতে পারে না, এটা জাস্ট মনে রাখো। আর কি করে প্যারেন্টাল জেনারেশন থেকে ব্লাড গ্রুপ ইনহেরিটেন্স হয়, হ্যাঁ, তার সেগুলি বিষয় নিয়ে আমরা আলোচনা করব পরবর্তীতে। ওকে,
চলো এবার আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 11-এ। দেখা যাক এখানে কি বলা হয়েছে। 11 নম্বর কোশ্চেনে বলা হয়েছে হিমোফিলিয়া জেনেটিক ডিজিজ ইজ ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ। দেখো হিমোফিলিয়া একটা এমন একটা ডিজিজ, এটাকে ব্লিডার্স ডিজিজ বলেও বলা হয়। যারা অ্যাকচুয়ালি যাদের মধ্যে এই জেনেটিক ডিজিজটা আছে তাদের ব্লাডটা ক্লট হতে পারে। দেখো ব্লাড ক্লট হতে গেলে একটা রিয়াকশন হতে লাগবে, দ্যাট ইজ কল দি ব্লাড কোয়াগুলেশন। আর সেই রিয়াকশনটার জন্য প্রায় 13 ডিফারেন্ট ব্লাড ক্লটিং ফ্যাক্টরের দরকার। তো যাদের মধ্যে এই ডিজিজটা আছে তাদের ব্লাডটা ক্লট হতে পারে না, কারণ তাদের শরীরে একটা পার্টিকুলার ব্লাড ক্লটিং ফ্যাক্টর অ্যাবসেন্স, আর সেটা হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। এটা হয় ডিউ টু জেনেটিক ডিসঅর্ডার্স। এদের মধ্যে যেটা জিন, সে জিনের মধ্যে কিছু দোষ আছে, ঠিক আছে? তো জেনেটিক কিছু ডিফেক্টস আছে যার জন্য এরকম বহু মানুষ আছে যাদের শরীরে এই পার্টিকুলার যেটা ব্লাড ক্লটিং ফ্যাক্টর এটা প্রডিউস হয় না, এটার অভাব থেকে যায়, আর যার জন্য শরীরে ব্লাডটা ক্লট হতে পারে না। এই রোগটাকে বলা হয় হিমোফিলিয়া, বা এটাকে ব্লিডার্স ডিজিজ বলে বলা হয়। দেখো এ সম্পর্কেও আমি কিন্তু তোমাদেরকে ডিটেলস আলোচনা করে দিয়েছি, ভালো মতন বুঝিয়ে দিয়েছিলাম, বাট আনফর্চুনেটলি অনলি 58.3% তোমরা কারেক্টলি অ্যান্সার করতে পেরেছো, বাকিরা পারো নাই, ঠিক আছে? বাট কোনো কিছু কথা নেই, তোমরা আরো অল্প স্টাডি করো, ঠিক আছে? আর অল্প স্টাডি করো, দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। তোমাদের হাতে এখন আরো 2 বছর সময় আছে, ওকে? তো জাস্ট স্টাডি করো, সব ঠিক হয়ে যাবে, ঘাবড়ানোর কিছু নেই। আর যারা ভুল করেছো না এখানে, তাদেরকেই বলছি আমি আবার, যে কোনটা কারেক্ট অ্যান্সার্স, সে অ্যান্সারটা কেন হলো সেগুলি নিয়ে অল্প পড়াশোনা করো, দেখো আর এই ভুলগুলি হবে না পরে, ওকে? 12 নম্বর কোশ্চেনে চলে যাই। বলা হয়েছে দ্য সালাইভা অফ লিচ have a strong anticoagulants. Now, what are anticoagulants? Anticoagulants are those substances which can prevent the blood clotting. ব্লাডটাকে ক্লট হতে দিবে। তো এরকম সাবস্টেন্স লিচের যেটা সালাইভা, তার মধ্যে একটা স্ট্রং অ্যান্টিকোয়াগুলেন্টস আছে যেটা ব্লাডকে ক্লট হতে দেয় না। সেই কেমিক্যালটার নাম কি? সেই কেমিক্যালটার নাম হচ্ছে হিরুডিন। বারবার কিন্তু আমি বলেছিলাম ক্লাসে, তথাপি রেজাল্টস হচ্ছে অনলি 44.8%, ঠিক আছে? তো হিরুডিন ইজ এ স্ট্রং অ্যান্টিকোয়াগুলেন্ট হুইচ ইজ ফাউন্ড ইন দ্য সালাইভা অফ লিচ। তো এগুলি ইনফরমেশন সব মনে রাখবে। আজকে যে আমরা 25 অবজেক্টিভ এমসিকিউ সলভ করছি, all these questions are very important for your coming entrance examinations. Okay, next question. The vitamin required for synthesis of prothrombin by liver. Prothrombin is a very important blood clotting factor which is released by liver. কিন্তু লিভারের মধ্যে এই যেটা প্রোথ্রম্বিন যেটা তৈরি হবে, সেটা অ্যাকচুয়ালি ভিটামিন কে এর জন্য দরকার আছে। ভিটামিন কে এর যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে লিভারে প্রোথ্রম্বিন সাফিসিয়েন্ট পরিমাণে তৈরি হবে না, আর তখন যেটা রোগ হবে সেই রোগটার নাম হচ্ছে হাইপোপ্রোথ্রম্বিনিমিয়া। হাইপোথ্রম্বিনেমিয়া। এই রোগ হলে ব্লাডটা ক্লট হবে না বা ক্লট হতে লেট হবে। কাজে ভিটামিন কে ডেফিসিয়েন্সির জন্য প্রোথ্রম্বিন এটা প্রোডাকশন নাও হতে পারে লিভারে। ওকে, সো কোন প্রকার ভিটামিন দরকার প্রোথ্রম্বিন প্রোডাকশনের জন্য? সেটা হচ্ছে ভিটামিন কে, ঠিক আছে? তো থ্যাংক ইউ, প্রায় অ্যাপ্রক্সিমেটলি 80% অফ ইউ তোমরা কারেক্টলি অ্যান্সার করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আর যারা করো নাই তারা একবার নোট করে নিও যে কোনটা কারেক্ট অ্যান্সার হবে এটা। নেক্সট কোশ্চেন হচ্ছে the ions functions as an important clotting factor. দেখো there are 13 different types of clotting factors, blood clotting factor। তার মধ্যে তোমাদেরকে অবশ্যই মনে রাখতে লাগবে বিভিন্ন ধরনের ব্লাড ক্লটিং ফ্যাক্টরের ভিতরে ক্যালসিয়াম আয়ন এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্লাড ক্লটিং ফ্যাক্টর। এটা অ্যাকচুয়ালি কো ফ্যাক্টর হিসাবে কাজ করে, কো ফ্যাক্টর সহকারক হিসাবে। কিছু কিছু ব্লাড ক্লটিং ফ্যাক্টর আছে যেগুলিকে অ্যাক্টিভেট করার জন্য ক্যালসিয়াম আয়নটার দরকার হয়, কাজে ক্যালসিয়াম আয়ন একটা ভেরি ইম্পর্টেন্ট ব্লাড ক্লটিং ফ্যাক্টর।
যদি ক্যালসিয়াম আয়নের ডেফিসিয়েন্সি হয় তো ব্লাড ক্লট হতে লেট হবে। ওকে, তো এটা মনে রাখবে তোমরা। তো নেক্সট আমরা চলে যাই কোশ্চেন 16 নাম্বার। ওকে, 16 নাম্বার কোশ্চেনে দেখো কি বলেছে, ব্লাড প্ল্যাটিলেটস ইজ দ্য সোর্স অফ হুইচ ক্লটিং ফ্যাক্টর। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। Blood platelets, these are actually cytoplasmic fragments. Blood platelets are actually the cytoplasmic fragments of bone marrow cells called the megakaryocytes. And blood platelets help in blood clotting. তাহলে ব্লাড প্ল্যাটিলেটস এর মধ্যে কিছু ক্লটিং ফ্যাক্টরস আছে। তো প্রশ্ন হচ্ছে সেই ক্লটিং ফ্যাক্টরটা কোনটা, সেটা মনে রাখতে লাগবে তোমাদের। ব্লাড প্ল্যাটিলেটের মধ্যে যেটা ক্লটিং ফ্যাক্টর পাওয়া যায় দ্যাট ইজ থ্রম্বোপ্লাস্টিন, বাট আনফরচুনেটলি শুধুমাত্র 62.5% তোমরা কারেক্টলি অ্যান্সার করেছো। ওকে, তো ঠিক আছে, তো ব্যাপারগুলো দেখে নিবে অল্পটুক, এখনো সময় আছে, অল্প সিরিয়াস হতে লাগবে। বাকিরা যারা পারছো না তাদেরকে বলছি আমি, অল্প তোমাদেরকে সিরিয়াস হতে লাগবে। এবার কোশ্চেন নাম্বার 70 বলেছে দ্য অ্যান্টিকোয়াগুলেন্ট রিলিজড বাই ব্যাসোফিল। ইয়েস, ব্যাসোফিল ইজ এ কাইন্ড অফ হোয়াইট ব্লাড সেলস। আর এটা আমাদের ব্লাডটাকে ক্লট হতে দেয় না, কারণ এর থেকে একটা স্ট্রং অ্যান্টিকোয়াগুলেন্ট বের হয়। তো ব্যাসোফিল থেকে যেটা অ্যান্টিকোয়াগুলেন্ট রিলিজ হয় সেই অ্যান্টিকোয়াগুলেন্টটার নাম কি মনে রাখতে হবে তোমাদের, সেটার নাম হচ্ছে হিপারিন। হিপারিন একটা হেটারোপলিস্যাকারাইড অ্যান্ড স্ট্রং অ্যান্টিকোয়াগুলেন্ট। ইট প্রিভেন্ট দ্য কোয়াগুলেশন প্রসেস। আর এটা একটা কারণ যার জন্য ব্লাড আমাদের বডির ভিতরে ক্লট হয় না। এই ব্লাড আর্টারি ভেইনস এর মধ্য দিয়ে সার্কুলেট হচ্ছে, কিন্তু সেখানে ব্লাডটা ক্লট হতে পারে না। ঠিক আছে, এটা মনে রাখবে তোমরা, অনেকেই ভুল করেছে। অনলি 45.8% কারেক্ট অ্যান্সার করেছে তোমরা। ডেইলি যেটা পড়ানো হয় ঠিক আছে, সেটা তোমরা রিভিশন দিবে রে, ঠিক আছে, রিভিশনটা কন্টিনিউ রাখবে। সায়েন্স স্টুডেন্টের রিভিশনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আজকে যেটা পড়ানো হলো সেটা তোমাকে আরেকবার দেখতে হবে। পড়ানো হয়ে যাচ্ছে সেটাকে রেখে দিলে তুমি তাহলে কিন্তু সাকসেস হবে না, মনে রেখো ব্যাপারগুলো। তো দ্য রিজনস ফর নন কোয়াগুলেশনস অফ দি ব্লাড ইনসাইড দ্য ব্লাড ভেসেলস, যে আমাদের এই অল্প আগে বললাম যে ব্লাড আমাদের আর্টারি এবং ভেইনের ভিতর দিয়ে সার্কুলেট হচ্ছে কিন্তু ব্লাড ক্লট হয় না। আচ্ছা, তার জন্য দুটা কারণ আছে। কারণ দুটা হচ্ছে এটা, একটা হচ্ছে আমাদের ব্লাডের মধ্যে কি পাওয়া যায়, হিপারিন হুইচ ইজ রিলিজড বাই ব্যাসোফিল। আর দু নাম্বার হচ্ছে আর্টারি এবং ভেইনের যেটা লাইনিং লেয়ার, ভিতরের যেটা ওয়াল লেয়ার কল দি এন্ডোথেলিয়াম, সেটা ভেরি মাচ স্মুথ হয়, খুবই স্মুথ হয়, যার জন্য ভিতরে ব্লাড সেলস গুলি ভিতরে ফাটে না, ফ্রিকশন হয় না, যার জন্য হিমোলাইসিস হয় না, ব্লাড ক্লট হতে পারে। সো দিস আর দ্য টু রিজনস, ঠিক আছে, যে কেন আমাদের শরীরের ভিতরে ব্লাড ক্লট হচ্ছে না। দেখে নিও তোমরা যারা যারা ভুল করেছে। কোশ্চেন নাম্বার 19, the digestion of insoluble fibrin threads is called the fibrinolysis. ডেফিনিশনটা মুখস্থ করবে, fibrinolysis কাকে বলা হয়, and the process is catalyzed by। অনেক সময় তোমার বডিতে কোথাও ইনজিওর্ড হয়েছে, ব্লিডিং হয় নাই কিন্তু শরীরের ভিতরে কোথাও ব্লাড ক্লট হয়ে গেছে, তখন কি হবে? তখন তোমার লিভার থেকে একটা কেমিক্যাল রিলিজ হয়, নাম হচ্ছে প্লাজমিন। আর এই প্লাজমিন তোমার শরীরের ভিতরে যেখানে ব্লাড ক্লট হবে, তার মানে ওখানে ফাইব্রিন আছে। ব্লাড ক্লট মানে কি? ইট ইজ দ্য নেট, সলিডিফাইড নেট অফ ফাইব্রিন প্রোটিন ফাইবার, সেটাকে ডাইজেস্ট করে দেয়, সেটাকে লাইসিস করে দেয়। শরীরের ভিতরে যদি কোথাও ব্লাড ক্লট হয় ধীরে ধীরে সেটা লাইসিস হয়ে যাবে, আর সেই প্রসেসটাকে বলা হয় ফাইব্রিনোলাইসিস। আর তার জন্য যেটা এনজাইম দরকার, এনজাইমটার নাম হচ্ছে প্লাজমিন, রিলিজড বাই লিভার। ওকে, এবার আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 20। ওকে, 20 নম্বর কোশ্চেনে বলা হয়েছে হাউ মেনি ফ্যাক্টরস আর অ্যাসোসিয়েটেড উইথ ব্লাড কোয়াগুলেশন। অল্প আগেও বলেছি তোমাদের আমি,
সো ফার রেকর্ডেড, এখন পর্যন্ত যেটা জানা গেছে, প্রায় 13 ডিফারেন্ট টাইপস অফ ফ্যাক্টরস আর অ্যাকচুয়ালি রিকোয়ার্ড ফর ব্লাড কোয়াগুলেশন। তার মধ্যে ক্যালসিয়াম আয়ন একটা আছে, ফাইব্রিনোজেন্স আছে, থ্রম্বোপ্লাস্টিনস আছে, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, হ্যাগম্যান ফ্যাক্টর, স্টুয়ার্ট ফ্যাক্টরস, এরকম বিভিন্ন ধরনের ফ্যাক্টরস, প্রায় 13 ডিফারেন্ট ফ্যাক্টরস আর রিকোয়ার্ড ফর কমপ্লিশনস অফ দি ব্লাড ক্লটিং রিয়াকশন। এর সংখ্যাটা মনে রাখবে। ওকে, এবার কোশ্চেন নাম্বার 21-এ আমরা চলে যাই। 21 নম্বর কোশ্চেনে বলা হয়েছে দ্য ক্যালসিয়াম আয়ন অ্যাক্টস অ্যাজ কোফ্যাক্টর ফর হুইচ ব্লাড ক্লটিং ফ্যাক্টর। আমি কিন্তু অল্প আগে বলেছিলাম যে ক্যালসিয়াম আয়ন কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট ব্লাড ক্লটিং ফ্যাক্টর, যেটা ব্লাড কোয়াগুলেশনের জন্য যেগুলি এনজাইমস দরকার তার মধ্যে কিছু কিছু এনজাইমকে অ্যাক্টিভেট করে, এই জন্য এটাকে কোফ্যাক্টর বলে বলা হয়েছে। তো এখানে 4টা ব্লাড ক্লটিং এনজাইমের নাম উল্লেখ করা হয়েছে, তার মধ্যে ক্যালসিয়াম আয়নটা কার কোফ্যাক্টর হিসাবে কাজ করে, সেটা হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। এই ক্যালসিয়াম আয়ন থ্রম্বোপ্লাস্টিনটাকে অ্যাক্টিভেট করে এবং তখন এই থ্রম্বোপ্লাস্টিন প্রোথ্রম্বিনকে অ্যাক্টিভ থ্রম্বিনে কনভার্ট করে দেয়। তারপর অ্যাক্টিভ থ্রম্বিন এটা সলিবল প্লাজমা প্রোটিন ফাইব্রিনোজেনকে ইনসলিবল ফাইব্রিন প্রোটিন ফাইবারে কনভার্ট করে, যেগুলি দিয়ে ক্লটটা তৈরি হবে, তোমার ব্লাডটা বের হওয়াটা বন্ধ হবে। ওকে, সো ব্লাড কোয়াগুলেশন ইজ অ্যাকচুয়ালি মেনি এনজাইম ডিপেন্ডেন্ট একটা চেইনেমেটিক কেমিক্যাল রিঅ্যাকশনস, মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেনস, এখানে বলা হয়েছে ক্যালসিয়াম বাইন্ডিং এজেন্টস ইউজড ইন ব্লাড ব্যাংক ফর স্টোরিং ব্লাড। এই যে আমরা দেখি যে ব্লাড ব্যাংক, এখানে হিউম্যান ব্লাড স্টোর করে রাখা হয়, সেখানে ব্লাড কিন্তু ক্লট হয় না। কেন হয় না? কারণ স্টোর করার সময় ব্লাডের সাথে কিছু কেমিক্যাল মিক্স করে দেওয়া হয়, সেটা সোডিয়াম অক্সালেট হতে পারে, সোডিয়াম সাইট্রেট হতে পারে, অথবা ইথিলিন ডাইঅ্যামাইন অ্যাসিটিক অ্যাসিড হতে পারে, যেটাকে ইডিটিএ বলা হয়। এগুলি যেগুলি কেমিক্যাল, এগুলিকে যখন ব্লাডের সঙ্গে মিক্স করে স্টোর করা হয়, এগুলি সবই ক্যালসিয়াম বাইন্ডিং এজেন্টস। এগুলি ব্লাডের থেকে ক্যালসিয়ামটাকে রিমুভ করে দেয়, আর ক্যালসিয়ামের অভাবে তখন ব্লাডের মধ্যে ক্লটিং রিঅ্যাকশনটা হতে পারে না, যার জন্য ব্লাডটা ক্লট হয় না ইন ব্লাড ব্যাংক, সেটাকে ওভাবে স্টোর করে রাখা হয়। সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ অল অফ দিস। ঠিক আছে, থ্যাংক ইউ 66.7% অফ ইউ, তোমাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি, কারণ তোমরা এটা কারেক্টলি অ্যান্সার করেছো। আর যারা পারো নাই তারা অল্প দেখে নিও যে কোনটা অ্যান্সার এখানে হলো আর কেন হলো। ওকে, না পাওয়াটা বড় কথা না, একদিন তোমরা ঠিকই পাবে, সবগুলোই অ্যান্সার করতে পারবে, আজকে যেটা পাচ্ছ না, কিন্তু চেষ্টাটা তোমাদের থাকতে লাগবে। ঠিক আছে, সিরিয়াসনেস থাকবে আর খুশি মনে পড়াশোনা করো। ঠিক আছে, খুব একটা বেশি মেহনত বা পরিশ্রমের দরকার নেই, মনটা খুশি থাকতে লাগবে যখন তুমি স্টাডি করবে, পড়াশোনা করবে, তাহলেই হবে। তখন তুমি সারা দিন রাত্রি 24 ঘন্টা 24 ঘন্টাই পড়ো না কেন, তোমার মনেই হবে না যে আমি পরিশ্রম করছি, কারণ তোমার ওইখানে খুশি লাগছে, তোমার আনন্দ লাগছে পড়তে। সেই পড়াতে যতদিন পর্যন্ত আনন্দ না আসবে, ঠিক আছে, তুমি খুশি হবে না, ততদিন পর্যন্ত সাকসেসও আসবে। এনিওয়ে, কোশ্চেন নাম্বার 23 বলা হয়েছে স্টুয়ার্ট ফ্যাক্টর, অ্যানাদার ব্লাড ক্লটিং ফ্যাক্টর, এটা আমাদের শরীরে কোথা থেকে প্রডিউস হচ্ছে। এগুলো তোমাকে মনে রাখতে লাগবে, যে স্টুয়ার্ট ফ্যাক্টর, নট অনলি দ্য স্টুয়ার্ট ফ্যাক্টর, মোস্ট অফ দি ব্লাড ক্লটিং ফ্যাক্টরস আর রিলিজড বাই লিভার। লিভার একটা মাল্টি ফাংশনাল অর্গানস, ঠিক আছে, এর অনেক ফাংশনস আছে, and most of the blood clotting factors are also synthesized and released by our liver, এটা মনে রাখতে হবে। স্টুয়ার্ট ফ্যাক্টর, এখানে স্টুয়ার্ট ফ্যাক্টর ছাড়া অন্য ফ্যাক্টরও হতে পারতো, হ্যাগম্যান ফ্যাক্টরস আছে, সেটার নাম দিয়েও প্রশ্ন হতে পারতো। কোশ্চেন নাম্বার 24, হাইপোপ্রোথ্রম্বিনেমিয়া, অল্প আগে বললাম যে লিভার এই প্রোথ্রম্বিন নামের একটা ইম্পর্টেন্ট ব্লাড ক্লটিং ফ্যাক্টরস তৈরি করে, কিন্তু ভিটামিন কে এর ডেফিসিয়েন্সি হলে তোমার শরীরে প্রোথ্রম্বিনের লেভেলটাও কমে যাবে, তখন ব্লাড ক্লট হতে পারবে না, এবং সেই রোগটাকে বলা হয় হাইপোপ্রোথ্রম্বিনেমিয়া। ঠিক আছে, নামটা মনে রাখবে।
তাহলে এটা কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন কে ডেফিসিয়েন্সি। একদম স্পষ্ট মনে রাখবে তো, এগুলি প্রশ্নই আসবে বা এই প্যাটার্নের কোশ্চেনই আসবে তোমার পরীক্ষা। এবার আসি আমরা আজকের ক্লাসের লাস্ট কোশ্চেনস নিয়ে। আর সেখানে বলা হয়েছে ইনসলিবল প্রোটিন ফাইবারস ফর্ম ডিউরিং কোয়াগুলেশন। আর ব্লাড যখন ক্লট হয়, সেই ক্লটটাকে যখন আমরা মাইক্রোস্কোপে দেখব, সেখানে দেখব আমরা কিছু প্রোটিন ফাইবারস, ইনসলিবল প্রোটিন ফাইবার, যেগুলি জট লেগে গিয়ে একটা নেট স্ট্রাকচার তৈরি করে, যার ফলে ব্লাডটা বের হওয়া বন্ধ হয়ে যায়। তো ব্লাড ক্লট এর মধ্যে যেগুলি ইনসলিবল, যেগুলি ফাইব্রাস প্রোটিন পাওয়া যায়, সেই ফাইব্রাস প্রোটিনগুলির নাম কি? নাম হচ্ছে ফাইব্রিন। ফাইব্রিন অ্যাকচুয়ালি এ প্লাজমা প্রোটিন। এই ফাইব্রিন ব্লাড প্লাজমাতে ফাইব্রিনোজেন হিসাবে থাকে, যেটা সলিবল প্লাজমা প্রোটিন। বাট ডিউ টু দি অ্যাকশন অফ থ্রম্বিন, থ্রম্বিনের যেটা প্রভাবে এই সলিবল যেটা প্লাজমা প্রোটিন ফাইব্রিনোজেন, সেটা ইনসলিবল ফাইব্রিন প্রোটিন ফাইবারে কনভার্ট হয়, আর সেটাই পরে গিয়ে ক্লট ফর্মেশন করে, যার ফলে ব্লিডিংটা স্টপ হয়ে যায়। ওকে, সো দ্য কারেক্ট অ্যান্সার ইজ ফাইব্রিন। ক্লিয়ার? তো এই ছিল আজকের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রবাবল অবজেক্টিভ এমসিকিউস, যেগুলি তোমার এরপর যে তোমরা নিটের জন্য তোমরা যেটা প্রিপারেশন নিচ্ছ, সেখানে কি ধরনের প্রশ্ন হতে পারে, ঠিক আছে, সেই ধরন বা প্যাটার্ন গুলি নিয়ে আজকে আমি আলোচনা করলাম। হতে পারে এর মধ্যে থেকে কোনো কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষা হয়তো থাকতে পারে। ওকে, সো দিস আর দ্য রিয়েল এক্সাম টাইপ কোশ্চেন্স। আর বিশেষ করে আমরা যেটা আজকে 25টা অবজেক্টিভ এমসিকিউ সলভ করলাম, এটা দুটা টপিক থেকে নিয়েছি। একটা হচ্ছে ব্লাড গ্রুপ, আর একটা হচ্ছে ব্লাড কোয়াগুলেশন। অনেকে তোমরা অ্যান্সার করেছো, কারেক্ট অ্যান্সার করেছো, আবার অনেকে তোমরা পারো নাই। যারা পারো নাই তাদের উদ্দেশ্যে বলছি, কিছু চিন্তা করার নেই, ঠিক আছে, তোমরাও পারবে। জাস্ট অল্প স্টাডিটা হয়তো কম হচ্ছে, অল্প আর অল্প বেশি করে স্টাডি করো, ঠিক আছে, ডোন্ট ওয়ারি, আই এম উইথ ইউ, আমি তোমাদের সাথে আছি। তো ডেফিনেটলি একটা সাকসেসফুল রেজাল্টস তোমাদের হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং টুডেস ক্লাস। থ্যাংক ইউ।